ইলেভেনের ইতিহাসের প্রথম অধ্যায়ের এর আগের দিন আমরা মাল্টিপল চয়েস যেগুলো ছিল সেগুলোর উত্তরগুলো আলোচনা করেছিলাম। আজকে এক কথায় যেগুলো উত্তর দিতে হবে সেইগুলো নিয়ে আলোচনা করছি। বিভাগ খ, প্রথম প্রশ্ন, মানব সভ্যতার ইতিহাসকে কয়টি যুগে ভাগ করা যায় ও কী কী? মানব সভ্যতার ইতিহাসকে তিনটি যুগে ভাগ করা যায়: প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। প্রাচীন যুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? প্রাচীন যুগকে তিনটি ভাগে ভাগ করেছেন। একটি হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ, একটি প্রায়ৈতিহাসিক যুগ, অপরটি হচ্ছে ঐতিহাসিক যুগ। প্রাগৈতিহাসিক যুগ কাকে বলে? যে যুগের ইতিহাস জানার জন্য কোনো লিখিত উপাদান পাওয়া যায়নি, শুধুমাত্র প্রত্নতাত্ত্বিক উপাদান অর্থাৎ পাথরের তৈরি বিভিন্ন সরঞ্জাম, তাদের হাতিয়ার, যন্ত্রপাতি বা তাদের বাসস্থান, মন্দির ইত্যাদির মাধ্যমে যে যুগের কথা আমরা জানতে পারি সে যুগকে বলা হয় প্রাগৈতিহাসিক যুগ। অর্থাৎ যে যুগের কোনো লিখিত উপাদান অর্থাৎ বইপত্র, লিপি ইত্যাদি পাওয়া যায়নি, শুধুমাত্র ভাঙাচোরা সে যুগের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক সামগ্রী বা সে যুগের বিভিন্ন ধ্বংসাবশেষ, হাতিয়ার ইত্যাদি থেকে যে যুগের কথা জানা যায় তাকে বলা হয় প্রাগৈতিহাসিক যুগ। প্রাগৈতিহাসিক যুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? প্রাগৈতিহাসিক যুগকে তিনটি ভাগে ভাগ করেছেন ঐতিহাসিকরা। একটি হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ, একটি মধ্যপ্রস্তর যুগ, অপরটি নব্যপ্রস্তর যুগ। প্রাচীন প্রস্তর যুগের প্রধান হাতিয়ারগুলি কী ছিল? প্রাচীন প্রস্তর যুগের প্রধান হাতিয়ার ছিল পাথরের তৈরি কুঠার, এছাড়া ভোঁতা ধরনের হাত কুঠার, এছাড়া ছিল ছুরি, বর্শা, তীরের ফলা, কাঠ ও পাথর ফুটো করার যন্ত্র। এইগুলো ছিল প্রাচীন প্রস্তর যুগের হাতিয়ার বা যন্ত্রপাতি। তাহলে কি বললাম? ভোঁতা হাত কুঠার, ছুরি, বর্শা, তীরের ফলা এবং পাথর ফুটো করার যন্ত্র। মধ্যপ্রস্তর যুগের প্রধান হাতিয়ারগুলি কী ছিল? মধ্যপ্রস্তর যুগের হাতিয়ার সেগুলি পুরনো প্রস্তর যুগের যে হাতিয়ারগুলি ছিল সেগুলি মধ্যপ্রস্তর যুগে ব্যবহৃত হতো। নতুন করে কোনো হাতিয়ার ব্যবহার হয়নি, তবে সেগুলি আকারে ছোট করা হয়েছিল। প্রাচীন প্রস্তর যুগের হাতিয়ারের ক্ষুদ্রত্ব অর্থাৎ ছোট করে আনা ছিল মধ্যপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্য। নব্যপ্রস্তর যুগের প্রধান হাতিয়ারগুলি কী ছিল? নব্যপ্রস্তর যুগের প্রধান হাতিয়ারগুলি ছিল হামানদিস্তা, শিলনোড়া, জাঁতা এবং কাস্তে। এইগুলি ছিল আধুনিক বা নব্যপ্রস্তর যুগের প্রধান যন্ত্রপাতি বা হাতিয়ার। মধ্যপ্রস্তর যুগ কাকে বলে? প্রাচীন প্রস্তর যুগ, যেটা আদি অনন্তকাল থেকে 1 লক্ষ বছর আগে পর্যন্ত চলেছিল, সেটা নব্যপ্রস্তর যুগ। আর নব্যপ্রস্তর সেটা আদি প্রস্তর যুগ বা প্রাচীন প্রস্তর যুগ। আর নব্যপ্রস্তর যুগ শুরু হয়েছিল 30,000 বছর আগে থেকে। 30,000 বছর আগে থেকে আর 8,000 বছর আগে পর্যন্ত চলেছিল নব্যপ্রস্তর যুগ। এই 1 লাখ বছর আগে থেকে যেখানে প্রাচীন প্রস্তর যুগ শেষ হয়ে যাচ্ছে, আর তারপর 30,000 বছর আগে থেকে শুরু হয়েছে নব্যপ্রস্তর যুগ। এই মাঝখানে 1 লক্ষ বছর আগে থেকে আর 30,000 বছর আগে পর্যন্ত সময়কালকে বলা হয় মধ্যপ্রস্তর যুগ, যে যুগের প্রাচীন প্রস্তর যুগেরই হাতিয়ারগুলি একটু উন্নত মানের করা হয়েছিল। পিরামিড কি? 9 নম্বর প্রশ্ন, পিরামিড কি? এটা সবাই জানিস যে প্রাচীন মিশরে রাজাদের মৃতদেহ সংরক্ষণ করে রাখার জন্য পাথরের তৈরি ত্রিকোণ আকারের যে সমাধি তৈরি হতো তাকে বলা হতো পিরামিড। মমি কি? প্রাচীন মিশরে
এক বিশেষ পদ্ধতিতে মৃতদেহকে সংরক্ষিত করে রাখা হতো। এই সংরক্ষিত মৃতদেহকে বলা হতো মমি। জিগুরাত কি? এক মিনিট, একবার দেখে নিই। জিগুরাত কি? প্রাচীন সুমের বা মেসোপটেমিয়ায় নগর দেবতার যে মন্দিরগুলি ছিল তাকে বলা হতো জিগুরাত। 12 নম্বর, প্রায় ঐতিহাসিক যুগ বলতে কী বুঝো? প্রায় ঐতিহাসিক যুগ হচ্ছে যে যুগের লিখিত উপাদান অর্থাৎ শিলালিপি পাওয়া গেছে কিন্তু তা এখনও পাঠোদ্ধার করা সম্ভব হয়নি, অর্থাৎ যা পড়ে মানে বোঝা এখনও সম্ভব হয়নি, সেই সময়কালকে বলা হয় বা সেই যুগকে বলা হয় প্রায় ঐতিহাসিক যুগ। ভারতের সিন্ধু সভ্যতা অর্থাৎ হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা ছিল এই প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা, অর্থাৎ এখানে লিখিত উপাদান পাওয়া গেছে কিন্তু সেটা পড়া সম্ভব হয়নি বলে একে প্রাগৈতিহাসিক বলা হচ্ছে না, আবার ঐতিহাসিক যুগও বলা হচ্ছে না, একে প্রায় ঐতিহাসিক যুগ বলা হচ্ছে। ঐতিহাসিক যুগ বলতে কী বোঝো? যে যুগের ইতিহাসের লিখিত উপাদান পাওয়া গেছে, অর্থাৎ শিলালিপি, তাম্রলিপি, কোনো গ্রন্থ ইত্যাদি পাওয়া গেছে, সেই যুগকে বলা হয় ঐতিহাসিক যুগ। অর্থাৎ যে যুগের ইতিহাস লিখিত উপাদান থেকে জানা যায় তাকে বলা হয় ঐতিহাসিক যুগ। প্যাপিরাস কি? প্রাচীন মিশরের এক ধরনের ঘাস ছিল প্যাপিরাস, যে ঘাসের পাতা থেকে তারা মণ্ড বানিয়ে তার উপরে লিখত। এই প্যাপিরাসের ওপর লিখত বলেই প্যাপিরাস থেকে পেপার শব্দটি এসেছে। জীবাশ্ম কি? বহু প্রাচীনকালে কয়েক লক্ষ বছর আগে শিলা স্তর গঠন হবার সময় কোনো প্রাণীর দেহ শিলাস্তরের ওপর থেকে থেকে সেটাও শিলায় পরিণত হতো এবং পাথরের ওপর সেই প্রাণী দেহের ছাপটি রয়ে যেত। এই ধরনের যে শিলার ওপর প্রাণীদেহের ছাপ বা উদ্ভিদের জীবদেহের ছাপ, একে বলা হয় জীবাশ্ম বা ফসিল। রোজেটা প্রস্তর কি? এটা বইতে তোরা পাবি না। রোজেটা প্রস্তর হচ্ছে মিশরের একটি বিশেষ ধরনের পাথর, যে পাথরের ওপর খোদাই করে তারা হায়ারোগ্লিফিক লিপি লিখত, তাকে বলা হতো রোজেটা প্রস্তর। গুহাচিত্র বলতে কী বুঝো? তো নামেই উত্তরটা বোঝা যাচ্ছে যে প্রাচীন মানুষেরা গুহার গায়ে যে চিত্র অঙ্কন করত তাকে বলা হতো গুহাচিত্র। জেন্দ আবেস্তা কি? জেন্দ আবেস্তা হলো প্রাচীন ইরানে জরাথুস্ট্র তার বাণী প্রচার করেন। যে গ্রন্থে তার উপদেশগুলি লেখা হয়েছিল, অর্থাৎ জরাথুস্ট্রের উপদেশ যে গ্রন্থে লেখা হয়েছিল তার নাম ছিল জেন্দ আবেস্তা। সুমেরীয় বা কিউনিফর্ম লিপি কি? প্রাচীন মেসোপটেমিয়া বা সুমেরে সেখানকার মানুষেরা তীরের ফলার মতো আকৃতির ত্রিকোণ আকারের লিপি ব্যবহার করত। তারা কাঁচা মাটির টালির ওপর সেই লিপি খোদাই করে সেগুলো রোদে শুকোতো। এই ধরনের লিপিকে বা সুমেরীয় লিপিকে বলা হয় কিউনিফর্ম লিপি। মিশরীয় বা হায়ারোগ্লিফিক লিপি কি? মিশরেরা যে লিপি ব্যবহার করত সেগুলি ছিল মূলত চিত্রলিপি, ছবি থাকতো তার সঙ্গে আবার লেখা থাকতো। এই ধরনের লিপিগুলোকে মিশরে বলা হতো হায়ারোগ্লিফিক লিপি, যেটি মূলত দেবতাদের উদ্দেশ্যে ব্যবহার করা হতো যে লিপি। হামুরাবির আইন সংহিতা কি? মেসোপটেমিয়া বা ব্যাবিলনের, তার পার্শ্ববর্তী অঞ্চল ব্যাবিলনের বিখ্যাত সম্রাট হামুরাবি, তিনি কিউনিফর্ম লিপিতে আইন কতগুলো রচনা করান। তার
এই কিউনিফর্ম লিপিতে লেখা খ্রিস্টের জন্মের ১৫০০-এরও বেশি বছর আগের যে আইনবিধি ছিল তাকেই বলা হয় হামুরাবির আইন সংহিতা। ইতিহাস পুরাণ ঐতিহ্য বলতে কী বোঝো? ভারতে 18টি পুরাণ লেখা হয়েছিল। এই পুরাণের মাধ্যমে সে যুগের সমাজ, সে যুগের ধর্ম, সে যুগের মানুষের বিভিন্ন অভ্যাস, জীবনযাত্রা সম্পর্কে জানা যেত। একে ইতিহাসের পৌরাণিক ঐতিহ্য বলা হয়। রৈখিক কাল চেতনা কী? ইতিহাসকে দুভাবে ভাগ করা হয়েছে। একদল মনে করেন ইতিহাস প্রাচীন কাল থেকে শুরু হয়ে আস্তে 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 সোজা চলেছে উন্নতির দিকে। এই যে সরল রেখায় যাওয়া ইতিহাসকে, প্রাচীন যুগ থেকে আস্তে আস্তে আধুনিক যুগের দিকে এগিয়ে যাওয়া, একে বলা হয় রৈখিক কালচেতনা। ইতিহাসে যে ইতিহাস সোজাসুজি উন্নতির দিকে যাচ্ছে একেই বলা হয় রৈখিক কালচেতনা। বৃত্তীয় কালচেতনা কি? অন্য একদল মানুষ মনে করেন ইতিহাস বোধহয় বৃত্তাকার। এইখান থেকে শুরু হলো প্রাচীন যুগ, প্রাচীন যুগ থেকে মধ্যযুগ, আধুনিক যুগ, অতি আধুনিক যুগ করে আবার সভ্যতা ধ্বংস হয়, আবার নতুন করে পৃথিবী শুরু হয়। এইভাবে যেমন করে আমরা কলিযুগ, সত্যযুগ, দ্রাপর যুগ ইত্যাদি ভাগ করি, অনেকে মনে করেন ইতিহাস বোধহয় সৃষ্টি হয়, হয়ে এক পাক ঘুরে এসে ধ্বংস হয়, আবার নতুন করে সৃষ্টি হয়। এইভাবে যারা ইতিহাসের গতিকে আলোচনা করেছেন বা অভিহিত করেছেন তাকে বলা হয় বৃত্তীয় কালচেতনা। ইতিহাসের সময়রেখা দুটি দৃষ্টিভঙ্গি কী কী? যেটা বললাম, একটা হচ্ছে রৈখিক কালচেতনা, সোজা ইতিহাস প্রাচীন যুগ থেকে শুরু হয়ে সোজা এগিয়ে গেছে, এটা হচ্ছে রৈখিক কালচেতনা। আরেকটা দল মনে করে ইতিহাস শুরু হয়, আবার গিয়ে শেষ হয়, আবার শুরু হয়, আবার শেষ হয়, এইটাকে বলা হয় বৃত্তীয় কালচেতনা। ইতিহাসের সময়রেখায় দুটি। ফেরাও কাদের বলা হতো? ফেরাও বলা হতো প্রাচীন মিশরের যে রাজারা ছিলেন তাদের বলা হতো ফেরাও। ভারতে কবে লৌহ যুগের সূচনা হয়? ভারতে খ্রিস্টপূর্ব ১৫০০ অব্দে যখন আর্যরা বা বৈদিক সভ্যতা গড়ে ওঠে সেই সময় লৌহ যুগের সূচনা হয়। অশোকের শিলালিপি কে কবে পাঠোদ্ধার করেন? 1837 খ্রিস্টাব্দে প্রিন্সেপ, জেমস প্রিন্সেপ, তিনি এই অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন। এই হলো আমাদের ছোট প্রশ্ন। আজকে এটাই থাক, তোরা ভালো করে দেখ, প্রশ্নের উত্তরগুলো তৈরি কর, পরে আবার আরেকদিন ক্লাসটা নেব।